বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কোভিড-19 বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। এই দুর্যোগকালীন সময়ে তোমাদের প্রতিষ্ঠান দীর্ঘ প্রায় 2 মাস ধরে বন্ধ রয়েছে। তাই দুর্যোগকালীন সময়ে অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালনার জন্য যারা উদ্যোগ নিয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, সেটাই আমি কামনা করছি। যদিও ভালো থাকার কথা নয়, তারপর আমাদের চিরাচরিত নিয়ম মেনে আমাদেরকে ভালো থাকতে হবে। আশা করি দুর্যোগের ঘনঘটা একদিন দূর হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হও না। সরকারি আদেশ নিষেধ মেনে চলবে। আশা করি আমরা আমাদের আবার কাঙ্ক্ষিত ক্লাসে যেতে পারবো এবং তোমাদের সাথে আবার আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং পাঠদান পদ্ধতিও আমরা সুচারুভাবে পরিচালনা করতে পারবো। তোমাদের জন্য দোয়া করি। শিক্ষা কার্যক্রম বন্ধ থাকতে পারবে না, যদিও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তোমরা বাসায় বসে পড়াশোনা করবে। সেই আলোকে আমরা বিয়ানীবাজার সরকারি কলেজের অনলাইন ক্লাস আমাদের মাননীয় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়ের নির্দেশে চালু হয়েছে। আমি মাননীয় অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়কে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি মোহাম্মদ এনামুল হক তালুকদার, সহকারী অধ্যাপক বাংলা, বিয়ানীবাজার সরকারি কলেজ, সিলেট। আজকে আমি তোমাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা। বিষয়টি খুবই জটিল এবং দুর্বোধ্য এবং পরীক্ষাতে প্রায়ই সেটা আসে। সেই জন্য তোমাদেরকে ভালো করে এটা আয়ত্ত করতে হবে। আমরা এর আগে একটু প্রাথমিক কিছু আলোচনা করি। ভাষা আন্দোলনের উত্তরণের পরে আমরা বিভিন্ন কাঠখড় পোয়াতে আমাদের স্বাধীনতা অর্জন করতে পেরেছি। স্বাধীনতা অর্জনের পরের থেকেই বাংলা ভাষার চর্চা এবং বাংলা ভাষা সম্পর্কে বিভিন্ন ধরনের আলোচনা এবং বাংলা ভাষার ব্যবহার সর্বত্র প্রচলিত হয়েছে। পাঠ্যপুস্তক থেকে শুরু করে বিভিন্ন ধরনের সেমিনার, বিভিন্ন ধরনের বিজ্ঞাপন, সবকিছুতে বাংলা ভাষার যে ব্যবহার আমরা লক্ষ্য করতে পেরেছি। সেই বাস্তবতাকে সামনে রেখে বাংলা ভাষার যে প্রয়োগ এবং অপপ্রয়োগ, এটা অনেকটা দুর্বোধ্য করে তুলেছেন অনেকেই। বাংলা ভাষা মায়ের ভাষা, প্রাণের ভাষা। আমরা মাতৃভাষায় কথা বলি। মা, মাতৃভাষা, মাতৃভূমি, তিনটি অমূল্য সম্পদ। ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছি। পৃথিবীর প্রায় 50 থেকে 60 কোটি মানুষের প্রাণের ভাষা এই ভাষা, এবং ভাষার বিচারে পঞ্চম থেকে ষষ্ঠ বলা যায়। যদিও বাংলা ভাষার প্রচলন সর্বস্তর চালু করতে আমরা পারিনি, তারপরও বিভিন্ন অফিস আদালত, বিভিন্ন বিজ্ঞাপন সাহিত্যে বিভিন্ন ধরনের ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়। সেইখানে দুঃখের বিষয় হচ্ছে সেটা যে এই ব্যাপক প্রচলনের পরে বাংলা ভাষার প্রয়োগ নিয়ে বিশৃঙ্খলা, এটা হচ্ছে আমাদের দুঃখের বিষয় এবং ব্যবহারের ক্ষেত্রে দুর্বোধ্যতা এবং ভুল প্রয়োগ। সেখান থেকে আমরা প্রয়োগ এবং অপপ্রয়োগের যে গুরুত্ব আমরা বুঝতে পেরেছি। শুধু শিল্প সাহিত্য নয়, শিল্প সাহিত্যের বাহিরে পোস্টারে, সাইনবোর্ডে, বিজ্ঞাপনে, বিভিন্ন ধরনের সংবাদপত্রের পাতায় অফিসিয়াল ভাবে আমরা বাংলা ভাষার ব্যবহার করতে পেরেছি এবং সেখানে বাংলা ভাষার অপপ্রয়োগের পরে যে ভুল হচ্ছে সেটা আমাদের বিবেককে নাড়া দিয়েছে।
কাজেই আমরা বাংলা ভাষার ভুল পরিহার করতে হবে। যদি আমরা বাংলা ভাষার সঠিক পরিচর্যা না করতে পারি, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো না। বাংলা ভাষার সেই দিক থেকে আমরা সুষ্ঠু সুন্দরভাবে আমাদের তুলে ধরতে হবে আমাদের কথায়, কাজে এবং বিভিন্ন লেখনীতে। সুতরাং ভাষা শুদ্ধ প্রয়োগ সম্পর্কে আমাদের ব্যাকরণগত জ্ঞানও থাকা প্রয়োজন। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি আমাদের ভাষা জ্ঞান, শব্দ ও প্রয়োগ সেগুলি পরিহার করতে হবে। সেই কারণে আমাদের ছাত্র, শিক্ষক থেকে ধরে সাংবাদিক, বুদ্ধিজীবী, সাধারণ মানুষ সব যাতে আমরা বাংলা ভাষার সঠিক এবং সুন্দরভাবে আমরা প্রয়োগ করতে পারি, আমরা সেই দৃষ্টিকোণ থেকে আজকে আমাদের আলোচ্য বিষয় নির্ধারণ করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের মুখোমুখি থাকলে হয়তো আমাদের অনেক কিছু প্রশ্ন করার ছিল, বোঝার ছিল, কিন্তু বাস্তবতার নিরিখে আমাদেরকে সেইভাবে অনলাইন ক্লাস করতে হচ্ছে। বাংলা ভাষার প্রয়োগ এবং অপপ্রয়োগের ব্যাখ্যা বিশাল এবং এটা আলোচনা করে শেষ করা যাবে না। কাজেই এর মূল বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য প্রয়োজনীয়। আমরা ইতিপূর্বে অনেকগুলো ক্লাস নিয়েছি। তোমরা যারা ক্লাসে অংশগ্রহণ করেছো, আশা করি অনেকগুলো টপিক বুঝতে পেরেছো। আমি আবার তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি, বাংলা ভাষায় বৈদেশিক প্রভাব, বাংলা ভাষার উপভাষার গুরুত্ব, বাংলা ভাষার যে বিভিন্ন ধরনের ধারাবাহিকতা, বাংলা ভাষার উৎপত্তি, বাংলা ভাষার উপর অনার্য প্রভাব, বাংলা ভাষার আর্য প্রভাব, সেই ক্লাসগুলি আমি যত্ন সহকারে তোমাদের সঙ্গে করেছি। এইগুলি তোমরা বাসায় বসে চর্চা করবে এবং পড়াশোনা করে ভালো করার চেষ্টা করবে। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি, বাংলা ভাষার প্রয়োগ এবং অপপ্রয়োগ সম্পর্কে। এখানে দেখতে পারবে যে তোমাদের বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা পত্রের আজকের আলোচ্য বিষয় হলো বাংলা ভাষার প্রয়োগ অপপ্রয়োগ সম্পর্কে আলোচনা। বিভিন্ন ধরনের ভুল হয়ে থাকে, প্রধান ভুলগুলো নিচে উল্লেখ করা হলো। প্রথমে আমরা কি দেখতে পাই? বর্ণের অশুদ্ধ ও বানানের অশুদ্ধি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্ণের অশুদ্ধ, বানানের অশুদ্ধি, এটা কি কারণে হয়? 2 নম্বর হচ্ছে বাক্যে পদের শব্দের অপপ্রয়োগ। 3 নম্বর বাক্যে পদবিন্যাস জনিত বা পদক্রমের ত্রুটি। 4 নম্বর শব্দের অর্থগত বিভ্রান্তি। 5 নম্বর সাধু চলিত ভাষার মিশ্রণজনিত ত্রুটি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রধান 5টি কারণ উল্লেখ করতে পেরেছি। এখন আমরা আলোচনা করব যে বর্ণের অশুদ্ধ ও বানানের অশুদ্ধি কি হয়। আমরা দেখতে পাচ্ছি উচ্চারণের অসতর্কতার কারণে আমরা অনেক সময় উচ্চারণ করতে পারি না। উচ্চারণের কারণে আমাদের বানানের অশুদ্ধতা চলে আসে। তারপরে আমরা দেখতে পাচ্ছি অজ্ঞতা এবং আঞ্চলিকতার কারণে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আঞ্চলিকতা একটা বিরাট বিষয়। বিভিন্ন অঞ্চলের ভাষা বিভিন্ন ধরনের সংমিশ্রণে বিভিন্ন ধরনের অপভ্রংশের সৃষ্টি করে ফেলে। কাজেই সেই অপভ্রংশের কারণে আমাদের বর্ণের অশুদ্ধি এবং বানানের অশুদ্ধি ঘটে থাকে। বানানের নিয়ম সম্পর্কে না জানা, আমরা কি করছি? বানান নিয়ম সম্পর্কে না জানার কারণে আমাদের এই বিষয়গুলি আমাদের ভুলের বেহারিতে থেকে যাচ্ছে। তারপরে ব্যাকরণের বিভিন্ন বিষয় সম্পর্কে যদি আমরা না জানি, অর্থাৎ নত্যবিধান, সত্যবিধান, সমাস, প্রত্যয়, বচন, সাধু চলিত রূপে রীতির ভুলের কারণে আমাদের বর্ণের অশুদ্ধ ও বানানের অশুদ্ধি ঘটে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পেরেছো যে বর্ণের অশুদ্ধগুলো কি। এখন আমরা কি করব? উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পারি যে কি কি ধরনের আমাদের বর্ণের অশুদ্ধ ও বানানের অশুদ্ধি ঘটে। আমরা প্রথম দেখি উচ্চারণগত ভুল, যেমন অর্থান্ত। আমরা আঞ্চলিকতার প্রভাবে অর্থান্ত বলে ফেলি, সেটা কি হবে? অত্যন্ত শুদ্ধ। এত দ্বারা আমরা কি বলে এত দ্বারা বলি, কিন্তু বানানটি ভুল।
কি হবে এতদ্ধারা অর্থাৎ শুদ্ধ। তোমরা বুঝতে পেরেছো যে এইখানে যে বিষয়গুলো আমরা বুঝতে পারতেছি যে এই বানানগুলি শুদ্ধ, কিন্তু বাস্তবে আমরা এগুলা অশুদ্ধ এবং শুদ্ধগুলো আমাদের দেয়া হয়েছে। সন্ধিগঠিত ভুল, তোমরা তো জানো সন্ধি কাকে বলে, পরস্পর দুই বর্ণের মিলনকে সন্ধি বলে। আমরা ইতিপূর্বে অনেক পড়েছি সন্ধি সম্পর্কে বিস্তারিত, তোমরা দেখে নিও। ইতিপূর্বে এটা কি হবে, ইতপূর্বে, এটা শুদ্ধ। তারপর নত্য সত্য গঠিত ভুল, নত্য বিধান এবং সত্য বিধান তোমরা অনেক অনেক ক্লাসে পড়েছো। নত্য বিধান কাকে বলে, সত্য বিধান কাকে বলে, এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ, সেটা তোমরা ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবে। যেহেতু আমাদের আজকের প্রসঙ্গ আমাদের বাংলা ভাষার প্রয়োগ, সুতরাং আমরা নত্য সত্য বিধান সম্পর্কে আলোচনা না করাই শ্রেয়। কাজে আমরা কি বলবো, একটু উদাহরণ দিয়ে দেখতে পারি নত্য বিধান ও সত্য বিধান কি। প্রাঙ্গণ, প্রাঙ্গণ থেকে কি হবে প্রাঙ্গণ, অর্থাৎ দন্ত এখানে মূর্ধন্য হয়ে যাচ্ছে, অপরাহ্ন থেকে অপরাহ্ন, শুদ্ধ। কাজে নত্য ও সত্য বিধান যদি গঠিত ভুল যদি থাকে তাহলে ভাষার প্রয়োগ ক্ষেত্রে অপপ্রয়োগ হচ্ছে। আমরা সুখের বিষয় অনেকগুলি বাংলা ভাষার সবচেয়ে রত্নরাজি অর্থাৎ খনি, বাংলা ভাষায় কি বলা হয় খনি, খনি ভান্ডার। এই ভান্ডারে পৃথিবীর অন্য কোনো ভাষায় এত ধরনের প্রবাদ প্রবচন, তারপর বিভিন্ন ধরনের বাগধারা, বিভিন্ন ধরনের এগুলি নেই। আমরা আমাদের প্রাণের ভাষা, মায়ের ভাষা, মাতৃভাষা, সেইখানে কি আমাদের যে নত্য সত্য বিধানকে যদি ভুল করে থাকি তাহলে আমাদের ভাষার ব্যবহারের ক্ষেত্রে আমরা লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছি। তারপরে আমরা আসি সমাস গঠিত ভুল। তোমরা সবাই জানো সমাস কাকে বলে। সমাস সে কারণে কি হয়, যেমন ছাগি দুগ্ধ, অর্থাৎ সেটা হবে চাক দুগ্ধ, অর্থাৎ এটা আমরা ভাবি যে শুদ্ধ, আসলে তা নয়, প্রাণী হত্যা। তারপর কি হবে, বানানটা হবে প্রাণী হত্যা। অর্থাৎ সমাজ বলতে সমাজ যখন আমরা সমাজ, তো তোমরা জানো সমাজ মূলত কয় প্রকার, এগুলি তোমরা অনেক আগেই পড়েছো। সুতরাং যেহেতু অনার্স প্রথম বর্ষের ক্লাস, কাজে অনার্স প্রথম বর্ষের ক্লাসে তোমরা আগেই সমাজ পড়ার কথা, ইন্টারমিডিয়েট লেভেলে এগুলা একটু তোমরা জেনে নেবে। বচন গঠিত ভুল, বচন কি, বচন গঠিত ভুল আমরা কি দেখতে পাই, বালক গণেরা অর্থাৎ বালকগণ, বালকেরা, যাবতীয় প্রাণীবৃন্দ, যাবতীয় প্রাণী, এইগুলি হচ্ছে আমাদের বর্ণের অশুদ্ধ ও বানানের অশুদ্ধির কারণে, না জানার কারণে আমাদের ভাষার অপপ্রয়োগ হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আবার আমরা আসি 2 নম্বরে, বাক্যে পদের ও শব্দের অপপ্রয়োগ। শব্দ বলছি আমি আগে যে ভুল প্রয়োগ, অর্থাৎ বাক্যে কি করব, বাক্য কাকে বলে আমাদের প্রথম বুঝতে হবে বাক্যটা কি, বাক্যে পদ কি, শব্দ কি, অপপ্রয়োগ কি, এগুলো তোমরা একটু জেনে নিবে, তারপরে তোমাদের সুবিধা হবে কিভাবে আমরা অপপ্রয়োগ করি। শব্দের অর্থ সম্পর্কে ধারণা না থাকলে কিংবা পদের ব্যবহার সম্পর্কে ধারণা না থাকলে এই ধরনের ভুল হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাক্যে অনেক সময় আমরা পদের ব্যবহারে ভুল করি, তারপরে অপপ্রয়োগ, শব্দের অপপ্রয়োগে আমরা ভুল করে থাকি। সেই কারণে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত ভাষার যে লাবণ্যতা সে হারিয়ে ফেলছে, অর্থাৎ অপপ্রয়োগ করছে, খুবই দুঃখজনক। এবং এরপরে বাংলা ভাষার বিশৃঙ্খলা হচ্ছে। এই বিশৃঙ্খলা থেকে কাটতে হলে আমাকে বাক্যে পদের এবং শব্দের অপপ্রয়োগ সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। কাজে আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখতে পাই উৎকর্ষতা। আমরা যদিও দেখতে পাচ্ছি যে উৎকর্ষতা এখানে শুদ্ধ মনে হচ্ছে, কিন্তু বাস্তবে তা নয়। এটা কি হবে, উৎকর্ষ অথবা উৎকৃষ্টতা। তারপরে আমরা একটা উদাহরণ দেব ধন্যতা। ধন্যতা আমরা যদি বুঝতে পারি যে এখানে শুদ্ধ, কিন্তু আসলে শুদ্ধ নয়, সেটা হবে দীনতা কিংবা দৈন্য। তোমরা এই বাক্যের পদের এবং শব্দের অপপ্রয়োগ, বাক্য কি, পদ কি, শব্দ কি, এই তিনটা সম্পর্কে তোমাদের একটু কনসেপ্ট থাকতে হবে, যে এইগুলা যদি না বুঝো তাহলে তোমরা কিভাবে অপপ্রয়োগ, এটা তোমাদের বোধগম্য হবে না। 3 নম্বর জিনিস আমরা আছি কি ভুল কারণে ভুল হয়ে থাকে। আমি আগেই বলছি যে
তোমাদের 5টি প্রধান ভুল, অনেকগুলি ভুল হয়ে থাকে, কিন্তু মূলত 5টি ভুলে আমরা ব্যাকরণ যে ভুলগুলি, এটার মূলত 5টি ভুলের কারণে হয়ে যাচ্ছে। বাক্যে পদবিন্যাস জনিত বা পদক্রমের ত্রুটি। তোমার ইচ্ছা মতো বাক্য বসালে হবে না, কারণ এখানে আমি ইচ্ছা মতো যদি বাক্য বসাই তাহলে আমাদের পদবিন্যাস জনিত এবং পদক্রমের ত্রুটি হবে। ইচ্ছা মতো কিংবা বাক্য এলোমেলো ভাবে পদ সংস্থান করা যাবে না, শুদ্ধ বাক্য প্রয়োগ করতে হবে। বাক্যের গঠন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। কাজে বাক্যের পদবিন্যাস একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই কারণে আমরা কি করব, যে বাক্য ব্যবহারের সময় বাক্যের পদবিন্যাস ও পদক্রমের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। যেমন আমরা একটা উদাহরণের মধ্যে বোঝাতে পারি, তিনি জনসভায় ভাষণ দিতে পারেননি দাঁড়িয়ে, কিন্তু সবাই লোক সমাগম হয়নি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো উদাহরণটি, এখানে দেখা যাচ্ছে যে শুদ্ধ, আসলে কিন্তু বিষয়টা সেই রকম নয়। আমরা শুদ্ধ কি হবে, তিনি জনসভায় ভাষণ দিতে পারেননি কারণ সবাই লোক সমাগম হয়নি। সেই কারণে এই বাক্যের যে পদবিন্যাস কিংবা পদক্রমের ত্রুটি, এখানে আমি এই যে পদবিন্যাস, এখানে প্রথম আমরা দেখতে পাচ্ছি সে পদবিন্যাস এবং পদক্রম হারাচ্ছে, শেষে শুদ্ধ হয়ে গেছে। এইটাই হচ্ছে আমাদের শুদ্ধ, অর্থাৎ বাক্যে পদক্রমের ত্রুটি হচ্ছে না। আমরা একটি উদাহরণ দিয়ে আরো একটু চেষ্টা করব একটা উদাহরণ দেওয়ার জন্য। সেটা হবে কি, প্রাপ্তির চিঠি দেখে তিনি অবাক হইলেন। এটা একটা ভুল, অর্থাৎ আমরা কি বলবো, প্রাপ্তির চিঠি দেখিয়া তিনি অবাক হইলেন। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। কাজেই আমাদের যে বিষয়টি মানে কি করতে হবে, যে শৃঙ্খলা, অর্থাৎ বাক্যের কোন শব্দের পরে কোন শব্দ আসবে, এইগুলি সম্পর্কে যদি আমাদের পূর্ব থেকে ধারণা না থাকা যায় তাহলে আমাদের বাক্যের সমস্যা সৃষ্টি হয় এবং ভাষা প্রয়োগের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের অসুবিধা সৃষ্টি হয়। যার ফলে সাহিত্য ক্ষেত্র থেকে ধরে দৈনন্দিন কার্যক্রম এবং শিল্প সাহিত্য, সাংবাদিকতা, বিজ্ঞাপন, পোস্টার, কার্টুন, সব জায়গাতে আমাদের অসুবিধা হচ্ছে অপপ্রয়োগ সম্পর্কে। এটা হলো বাংলা ভাষার না বোঝার কারণে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের দুঃখজনক বিষয়। তারপর আমরা আসি শব্দের অর্থগত বিভ্রান্তি। শব্দের অর্থগত বিভ্রান্তি, আমরা দেখতে পাচ্ছি যে একটা বাক্য ঠিকই আছে, কিন্তু আমাদের যে অর্থ একটা এলোমেলো হয়ে যাচ্ছে, অর্থাৎ বিভ্রান্তি হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। সেই কারণে শব্দের অর্থগত বিভ্রান্তির কারণে আমাদের ভাষার অপপ্রয়োগ হচ্ছে। শব্দের অর্থগত বিভ্রান্তির কারণে অপপ্রয়োগ প্রায় হয়ে থাকে, আমরা না বুঝার কারণে এই ভুলটি আমার হয়ে যাচ্ছে। যেমন 4 নম্বরের উদাহরণ বলতে পারি, 40 সেরে হয় 1 মন। অর্থাৎ মনের ক্ষেত্রে আমরা বুঝি কোন মন, অর্থাৎ 40 সেরে হয় 1 মন। এই বানানোর অর্থ বুঝার কারণে আমাদের অশুদ্ধ হয়েছে, শুদ্ধ হচ্ছে 40 সেরে 1 মন। আবার আমাকে 1 গ্লাস পানি দাও, অশুদ্ধ, আমাকে 1 গ্লাস পানি দাও। পানি বানান দুতন্য হবে, সেই জন্য আমাদের বুঝার কারণে পানি দুইটাই একরকম। অর্থাৎ শব্দের অর্থগত বিভ্রান্তির কারণে আমরা এই ধরনের ভুল প্রায় হয়ে যাচ্ছে। সেই কারণে আমাদেরকে আরো সতর্ক হতে হবে। বাংলা ভাষার ব্যবহার এবং অপপ্রয়োগ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যাচ্ছে। সেই কারণে যেহেতু বাংলা ভাষা সর্বস্তরে চালু করা দরকার এবং সর্বস্তরে চালু না হলে বাংলা ভাষার যে উদ্ভাবনী শক্তি সেটা হারাবে। কাজে সেই কারণে আমাদেরকে আগে থেকে এই বিষয়গুলি সম্পর্কে ধারণা নিতে হবে। 5 নম্বর, দিস ইজ ইম্পর্টেন্ট টপিকস, সেটা হচ্ছে কি, সাধু চলিত ভাষার শিল্প মিশ্রণজনিত ত্রুটি। আমরা লক্ষ্য করছি যে সাধু এবং চলিত ভাষার মিশ্রণের কারণে আমাদের একরকম ধূর্মজাল সৃষ্টি হয়ে যাচ্ছে। সাধু চলিত ভাষা কাকে বলে আমরা সবাই জানি। সাধারণত গদ্য সাহিত্য যেটা ব্যবহৃত হয় সেটা সাধু ভাষা, আর সাধারণত মৌখিক ভাষাকে আমরা বলি চলিত ভাষা, অর্থাৎ মুখের ভাষা। সেই কারণে দেখা যায় এই মিশ্রণজনিত ত্রুটির কারণে আমাদের ভাষার অপপ্রয়োগ হচ্ছে। প্রমোদ চৌধুরীর মতে 20 শতকের সাহিত্য ছিল চলিত গদ্যরীতির, একসময় সাধু ভাষারও প্রচলন ছিল, কিন্তু কালের বিবর্তনে চলিত ভাষা সেখানকার
দখল করে। এখন কালের বিবর্তন হয়ে কিন্তু সেটা হচ্ছে। আমরা আবার দেখতে পাচ্ছি যে আমাদের ষষ্ঠ থেকে এইচএসসি পর্যন্ত বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের যে অংশ, সেখানে লেখা থাকে প্রশ্নের মধ্যে সাধু ও চলিত ভাষার মিশ্রণ দূষণীয়। অর্থাৎ আমরা এই সাধু এবং চলিত ভাষার মিশ্রণকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমাদের পরীক্ষাতে সংক্ষিপ্ত আসতে পারে গুরুচণ্ডালী দোষ বলতে কি বুঝো। সেটা তুমি আয়ত্ত করবে যে সাধু ও চলিত ভাষার মিশ্রণ দুটো একসঙ্গে হয়ে যায়, সেটাকে আমরা বলি গুরুচণ্ডালী দোষ। হ্যাঁ, তবে ব্যতিক্রম যেটা হবে সেটা হচ্ছে কথা সাহিত্য এবং নাটকের ক্ষেত্রে, সংলাপের ক্ষেত্রে এটা ব্যতিক্রম, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা আলোচনা করব উদাহরণ কি। মিশ্রিত, দেখো মিশ্রিত হচ্ছে তাকে বাজারে যাইতে হবে, সাধু তাকে বাজারে যাইতে হইবে, চলিত তাকে বাজারে যেতে হবে। এইখানেই হচ্ছে যে তিনটা জিনিসের পার্থক্য। এইগুলো আমরা ভালো করে লেখায় কিংবা কথা বলায় বিভিন্ন ক্ষেত্রে সাধু চলিতের মিশ্রণ আমরা পরিহার করতে হবে, তবে আমাদের ভাষার অপপ্রয়োগ সম্পর্কে আমরা এখান থেকে আমরা বাঁচতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব প্রধান বিষয়গুলি ছাড়াও উক্ত ক্ষেত্রগুলি ছাড়া নানা কারণে বানান বা শব্দ বা বাক্যের অপপ্রয়োগ করতে পারে। এখানে একটা বিষয় কি আমরা লিখছি, বানান বা শব্দ বা বাক্য তিনটি অংশ অপপ্রয়োগ করতে পারে। প্রথম কি আমরা দেখতে পারি, অনুসরণযোগ্য অভিধানের সবগুলোতে একই শব্দের বানানের সমতা নেই বলে লেখক বিভ্রান্ত হন। খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য আমরা বলতে যাচ্ছি। বিভিন্ন ধরনের অভিধানের কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বানানের কোনো সমতা নেই, সেই কারণে লেখক বিভ্রান্ত হন, ফলে আমাদের ভাষার অপপ্রয়োগ হচ্ছে। লেখক যদি বিভ্রান্ত হন, তাহলে তার লেখনীটা যখন পাঠ্যপুস্তকে লিখতে যাবেন, তখন আমাদের অনেকে ভুল করার কিংবা ভুল আয়ত্ত করার সম্ভাবনা থেকেই যাচ্ছে, সেই কারণে অপপ্রয়োগ করতে পারে। লেখকের নিজস্ব বিশ্বাস বা মতামত বানানে প্রাধান্য পেলে বানান ভুল হতে পারে। অনেক সময় আমাদের অনেক লেখক ওনাদের নিজস্ব বিশ্বাস বা মতামতের কারণে বানানের বিভিন্ন ধরনের ভুল প্রয়োগ করে থাকেন, সেটার কারণে আমাদের বাক্যের অপপ্রয়োগ হতে যাচ্ছে। অভিধানে একই শব্দের বিভিন্ন বানান থাকায় আমাদের বিভিন্ন ধরনের অভিধান আছে। বিভিন্ন ধরনের অভিধানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের বানানে বিভিন্ন ধরনের একটু সমস্যা, কখনো দেখা যাচ্ছে প্রথমটি, কখনো দেখা যাচ্ছে দ্বিতীয়টি, কখনো দেখা যাচ্ছে উভয়টি গ্রহণ করছেন, যে কারণে অভিধানের একই শব্দের বিভিন্ন বানান থাকার কারণে আমাদের বিভিন্ন ধরনের অপপ্রয়োগ হচ্ছে, অর্থাৎ ভুল হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা চেষ্টা করবে যে অধিকতর যেটা শুদ্ধ সেটাই তোমরা আয়ত্ত করার চেষ্টা করবে। কাজেই এই বিষয়গুলি অভিধানের যে সমতা নেই এবং লেখকের নিজস্ব বিশ্বাস ও মতামত, তা তাদের একান্তই নিজস্ব বিষয় লেখকের, এবং অভিধানের বিভিন্ন বানান থাকায় যে প্রথমটি গ্রহণ করব না দ্বিতীয়টি গ্রহণ করব, এই ধরনের মতানৈক্যের কারণে আমাদের ভাষার সৌন্দর্য এবং ভাষার অপপ্রয়োগ ঘটে যাচ্ছে। ছাপার সময় প্রুফ সংশোধনের ত্রুটি, হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। যখন কোনো কিছু ছাপানো হচ্ছে, লেখা হচ্ছে, সঠিকভাবে প্রুফ না দেখার কারণে, প্রুফ সংশোধন না করার কারণে আমাদের ত্রুটি থেকেই যাচ্ছে, সেই কারণে ভাষারও অপপ্রয়োগ ঘটছে, যার ফলে সব জায়গায়, অর্থাৎ অফিস আদালত থেকে শুরু করে শিক্ষার্থী, সাংবাদিক, সব পেশার শ্রেণীর মানুষের এগুলি দেখে তারা বিভিন্ন ধরনের বিভ্রান্ত হচ্ছে, সেটাও আমাদের অপপ্রয়োগ ঘটছে। আরেকটা জিনিস হচ্ছে ভুল বানান জানার জন্য ত্রুটি। অনেকে আমরা ইচ্ছা করি কিন্তু বানান শুদ্ধ কি বানান অশুদ্ধ এটা আমি বুঝতে পারি নাই, সেই কারণে আমাদের ভুল বানান থেকেই যাচ্ছে। সুপ্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ মূল বিষয়গুলি।
মূল বিষয়গুলি তোমাদের প্রশ্নে এই বাংলা ভাষার প্রয়োগ এবং অপপ্রয়োগের বিস্তারিত ব্যাখ্যা প্রদান করো, এবং আমরা কিভাবে এখান থেকে বাঁচতে পারি। আমরা কিভাবে বাঁচতে পারবে, তোমরা তোমাদের যে আলোচনার মধ্যে আছে যে আমরা যদি বানানে সতর্ক হই, পদের ক্ষেত্রে সতর্ক হই, বাক্য ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হই, এবং লেখকের যে বিভিন্ন অভিধানের ক্ষেত্রে আমরা দেখার ক্ষেত্রে সতর্ক হতে হবে। আমাদের বাস্তব ক্ষেত্রে কার্যক্ষেত্রে যখন আমরা প্রয়োগ করি কোনটি উত্তম সেটা আমরা ব্যবহার করব। ছাপার সময় আমরা প্রুফ সংশোধন খুব সচেষ্ট থাকবো যাতে কোনো ধরনের ভুল না হয় এবং ভুল বানান যাতে আমরা না শিখি। সেইগুলি যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে আমরা ভাষার অপপ্রয়োগ থেকে আমরা দূরীকরণ করতে পারবো এবং বাঁচতে পারবো। এবার আমরা কি করব, শব্দের অপপ্রয়োগ বা ভুলের বিভিন্ন উদাহরণ থেকে আমরা একটু কিছু জেনে নেই যেটা তোমাদের জন্য সহায়ক হবে। অর্থাৎ কিভাবে আমাদের অপপ্রয়োগ বা ভুল হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সেটা আমরা একটু লক্ষ্য করি। এক, অশ্রু জল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমরা, অশ্রু অর্থই চোখের জল। অশ্রু অর্থই চোখের জল। চোখের জল অর্থে অশ্রু জল ব্যবহার অশুদ্ধ। আমরা ব্যবহার করছি অশ্রু জল, আসলে কিন্তু অশ্রু অর্থই চোখের জল। আবার কি করছি, চোখের জল অর্থে আমরা অশ্রু ব্যবহার করছি, সেই জন্য সেটা অশুদ্ধ হয়ে যাচ্ছে। ইদানিং কালে। ইদানিং অর্থ হচ্ছে বর্তমান কালে, এর সাথে কাল যোগ করা বাহুল্য, অর্থাৎ এক ধরনের বাহুল্যতা, সেই কারণে আমাদের অপপ্রয়োগ ঘটতে যাচ্ছে। খাঁটি গরুর দুধ। আমরা সবাই বলে থাকি যে খাঁটি গরুর দুধ, কথাটি অর্থহীন। খাঁটি গরু বলতে কি, অর্থাৎ গরুর খাঁটি দুধ। আমি যখন গরুর খাঁটি দুধ ব্যবহার করব তখন আমার বাক্যটি অপপ্রয়োগ হবে না, অর্থাৎ সঠিক ব্যবহার হবে। আর যদি বলি আমি খাঁটি গরুর দুধ, তাহলে কথাটি হচ্ছে অর্থহীন, অর্থাৎ ভুল আমাদের থেকেই যাচ্ছে। তারপরে আমরা সচরাচর কতগুলি শব্দ ব্যবহার করি যেটা আমরা ভুল না শুদ্ধ সেটা বলতেই পারি না, অর্থাৎ জন্মবার্ষিকী, কিন্তু আসলে জিনিসটা হচ্ছে জন্মবার্ষিক। জন্মবার্ষিক শব্দ যথেষ্ট অকারণে স্ত্রী প্রত্যয় যোগ বহুল প্রচলিত শব্দে অশুদ্ধ, অর্থাৎ স্ত্রী প্রত্যয়টা আমাদের যোগ করা সমীচীন হবে না। তৎকালীন সময়। তৎকালীন অর্থ সেই সময়। 5 নম্বর দেখো শিক্ষার্থীবৃন্দ, তৎকালীন সময় হতে তৎকালীন অর্থ সেই সময়। তৎকালীন সময় প্রয়োগ অশুদ্ধ। তৎকালীন সময় প্রয়োগ অশুদ্ধ। কার্যকরী। কার্যকর অর্থই উপযোগী বা ফলদায়ক। কার্যকর অর্থই উপযোগী বা ফলদায়ক। ইকার বাহুল্য। সেখানে আমরা ইকার যখন যোগ করতে যাব তখন আমরা ভুল করতে যাব। সমৃদ্ধশালী। সমৃদ্ধশালী, একটু লক্ষ্য করো তোমরা, সমৃদ্ধ শব্দের অর্থ হচ্ছে সম্পদশালী। কাজেই শালী যোগ করে যখন বিশেষণ পদ আমরা পুনরায় বিশেষণ করা অর্থহীন, অশুদ্ধ এবং একটা বাতুলতা মাত্রই মনে হতে পারে। কাজেই আমরা সমৃদ্ধশালী ব্যবহারের ক্ষেত্রে সমৃদ্ধ শব্দ সম্পদশালী, শালী যোগ করাটা আমাদের ঠিক হবে না, সেখানে আমাদের অপব্যয় হয়ে যাচ্ছে। অজ্ঞানতা। অজ্ঞানতা শব্দের প্রকৃত অর্থ জ্ঞান শূন্যতা। অজ্ঞানতা মানে আমরা জ্ঞান শূন্যতা, সুতরাং অজ্ঞতা অর্থে প্রয়োগ অশুদ্ধ। অজ্ঞতা যদি আমি ব্যবহার করি তাহলে সেটা হবে আমার অশুদ্ধ। ভাষাভাষী। ভাষাভাষী কি, ভাষা ব্যবহারকারী অর্থে ভাষায় যথার্থ ও যথেষ্ট, সুতরাং ভাষাভাষী প্রয়োগ বাহুল্য, সেটা ব্যবহার করা সমীচীন নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আয়ত্তাধীন। আয়ত্ত শব্দের অর্থ অধীন। আয়ত্ত শব্দের অর্থ কি, অধীন, অর্থাৎ আয়ত্তর পর অধীন ব্যবহার বাহুল্যজনিত ভুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনার ভুল ত্রুটি থাকলে তোমরা একটু সুন্দর দৃষ্টিতে দেখবে এবং বাংলা ভাষার যে প্রয়োগ এবং অপপ্রয়োগের বিস্তারিত আছে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করছি।
তোমরা বাসায় থেকে এই বিষয়গুলি পড়ার চেষ্টা করবে এবং 8টা টপিকস হচ্ছে কার্য বিবরণী। এটা তোমরা বাসায় পড়বে। কার্য বিবরণী, সারাংশ, সারমর্ম, এইগুলি তোমরা পড়ার চেষ্টা করবে এবং যে বিষয়গুলি আমি পড়েছি ক্লাসে সেটা তোমরা আবার চর্চা করে নেবে, আবার পুনরায় পড়াশোনার চেষ্টা করবে। আর আমাদের মহান আল্লাহ তাআলার কৃপায় যদি আমরা করোনা থেকে মুক্ত হয়ে আবার তোমাদের সাথে সাক্ষাৎ হয়, তাহলে বিস্তারিত আমরা আলোচনা করার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো, ঘরে থেকো, সুস্থ থাকো। মহান আল্লাহর কাছে সেটাই প্রার্থনা করি। ধন্যবাদ।